মূসক 9.1 ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন স্বপন। আজকে আমি মূসক 9.1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওতে ব্যবহৃত ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এই ফাইলটিতে সোনা বাংলা ফন্ট ব্যবহার করা হয়েছে। আপনার কম্পিউটারে সোনা বাংলা ফন্ট না থাকলে তা ইনস্টল করে নিতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 66 থেকে 67 এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর বিধি 47 থেকে 51 পর্যন্ত দাখিলপত্র পেশ ও সংশোধন সংক্রান্ত নিয়মনীতি বর্ণিত হয়েছে। এটি হচ্ছে ব্যবসা শনাক্তকরণ সংখ্যা অর্থাৎ বিআইএন নাম্বার। আপনার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের বিন নাম্বারটি এখানে লিখবেন। এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটি লিখবেন। এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটি লিখবেন। এটি হচ্ছে ব্যবসার প্রকৃতি। ব্যবসার প্রকৃতির মধ্যে প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডিপ্লোম্যাটিক মিশন, গভর্নমেন্ট এবং এনজিও রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার ব্যবসায়ের প্রকৃতি এখানে লিখে দিবেন। এটি হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি। অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতির মধ্যে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, রিটেল, হোলসেল ট্রেডিং, ইম্পোর্টস এবং এক্সপোর্ট রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি এখানে লিখবেন। এটি হচ্ছে কর মেয়াদ। আপনি যে কর মেয়াদে রিটার্ন দাখিল করবেন সেই কর মেয়াদের মাসটি এখানে লিখে নেবেন। এটি হচ্ছে কর মেয়াদের বৎসর। আপনি এখানে বৎসরটি দিয়ে দিবেন। এগুলো হচ্ছে দাখিলপত্রের প্রকার। দাখিলপত্রকে এখানে 3টি প্রকারে ভাগ করা হয়েছে। আমরা প্রতি মাসে যে দাখিলপত্র ভ্যাট অফিসে প্রদান করি তা হচ্ছে মূল দাখিলপত্র। আপনি এখানে টিক দিয়ে দিবেন। এটি হচ্ছে বিগত কর মেয়াদে কোনো কার্যক্রম সম্পাদিত হয়েছে কিনা। যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নতুন হয় সেক্ষেত্রে না, আর যদি আপনার পূর্বে কোনো কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে তাহলে হাতে ক্লিক করে নেবেন। এরপরে আমরা চলে যাচ্ছি পেশের তারিখ। এখানে আপনি যে তারিখে ভ্যাট অফিসে রিটার্নটি সাবমিট করবেন সেই তারিখটি আপনি এখানে দিয়ে দিবেন। এখন আমরা কথা বলবো অংশ 3 নিয়ে। অংশ 3-এ যে সরবরাহের প্রকৃতি রয়েছে তা নিয়ে আমি পূর্বে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কর চালানপত্র মূসক 6.3 ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, যা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। মূসক 9.1 নিয়ে আলোচনা করার জন্য আমি একটি উদাহরণ তৈরি করে রেখেছি। উদাহরণটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। এই উদাহরণে বিক্রয়ের তথ্য, ক্রয়ের তথ্য, বৃদ্ধিকারী সমন্বয়ের তথ্য এবং হ্রাসকারী সমন্বয়ের তথ্য দেওয়া রয়েছে এবং একই সাথে এখানে এই ইনফরমেশানগুলো কোন নোটে যাবে সেই তথ্যটিও দেওয়া রয়েছে। শুরুতে আমাদের জুলাই 21 তারিখে আদর্শ হারে 8,05,000 টাকার মাল বিক্রয় করা হয়েছে এবং এই 8,05,000 টাকার মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমাদের সরবরাহের প্রকৃতি হচ্ছে আদর্শ হারের পণ্য বা সেবা। এখন মূসক 9.1-এ নোট 4-এ এই তথ্যটা কিভাবে যায় সেই বিষয়টি আমি দেখাচ্ছি। এখানে নোট 4-এ আপনার মূল্য 7 লক্ষ টাকা এবং মূসক হচ্ছে 1,05,000 টাকা এবং কোনো সম্পূরক শুল্ক ছিল না। এই ইনফরমেশানটা এখানে এসেছে আমাদের সাবফর্ম ক থেকে। সাবফর্ম কয়ে আমাদের যে বিক্রয়টি রয়েছে এবং আমরা যে ইনফরমেশানটা দিয়েছি সেই ইনফরমেশানটা এখানে চলে এসেছে এবং এখানে জ্যাটটা ট্রান্সফার হয়ে এসেছে। এই জ্যাটটি আমরা মূসক 9.1-এর নোট 4-এ নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই জ্যাটটি নিয়ে এসেছি। এখানে সমান সমান দিয়ে তারপরে আপনার নোট 4-এ আমাদের এই যে এখানে আপনি ক্লিক করলে তারপরে এন্টার দিয়ে দিলেন, আপনার ইনফরমেশানটা চলে এসেছে। সেম একইভাবে আমরা বাকি ইনফরমেশানগুলো এখানে নিয়ে এসেছি।
আমি শুধুমাত্র এখানে একটি সাব ফর্ম পূরণ করে দেখিয়েছি। আশা করি বাকিগুলো আপনারা করতে পারবেন। আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে এবং আপনাদের যে সরবরাহের প্রকৃতি রয়েছে আপনারা সেই অনুযায়ী করতে আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমাদের যেহেতু অন্য কোনো সরবরাহ হয়নি, শুধুমাত্র আদর্শ হারের পণ্য বা সেবার একটি চালানে আমরা পণ্য বিক্রি করেছি, তাই আমাদের ইনফরমেশনটা এখান থেকে এখানে চলে এসেছে এবং এই ইনফরমেশনটা এখান থেকে এখানে চলে এসেছে। এখন একটি বিষয় খেয়াল করেন, এখানে আপনার যে সামটা হয় সেটা হয় এই আপনার নোট 4 থেকে আপনার নোট 8 পর্যন্ত সামটা হয়। বাকি উপরে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো সাম হয় না। সেই ঘরগুলো সাম না হওয়ার কারণ হয়েছে যে, যেমন শূন্য হার বিশিষ্ট পণ্য বা সেবার ক্ষেত্রে তো কোনো এইচডি বা ভ্যাট নেই। একইভাবে পছন্দ রপ্তানির ক্ষেত্রেও কোনো এইচডি বা ভ্যাট নেই। একইভাবে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবার ক্ষেত্রেও কোনো এইচডি বা ভ্যাট নেই। কিন্তু আমরা এখানে যে সামটি করেছি, এখানে সামটার মধ্যে আপনার একেবারে নোট 1 থেকে নোট 8 পর্যন্ত সকল তথ্য এসেছে, কারণ এটা হচ্ছে আমাদের মোট বিক্রয়ের তথ্য। তো আপনি যদি অব্যাহতিপ্রাপ্ত পণ্য বিক্রি করেন কিংবা আপনি যদি শূন্য হার বিশিষ্ট পণ্য বিক্রি করেন, সেক্ষেত্রে সেটার মূল্যটা আপনার এখানে চলে আসবে। কিন্তু যেহেতু অব্যাহতিপ্রাপ্ত বা শূন্য হার বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কোনো ভ্যাট বা এসডি নেই, তাই এই ইনফরমেশানগুলো এখানে আসে না এবং এগুলো আপনার সাম করার কোনো দরকার হয় না। এখন আমরা অংশ 4 নিয়ে কথা বলবো। অংশ 4-এ আমাদের কোনো শূন্য হার বিশিষ্ট পণ্য বা সেবার স্থানীয় ক্রয় বা আমদানি নেই। আমাদের অব্যাহতিপ্রাপ্ত পণ্যের স্থানীয় ক্রয় এবং আমদানি রয়েছে। আমাদের এক্সাম্পল যেটি রয়েছে সেখানে আমাদের জুলাইয়ের 1 তারিখে ময়দা এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত ময়দার আমদানি তথ্য রয়েছে। আমি এখানে আপনাদের সুবিধার জন্য বিল অফ এন্ট্রির একটি নমুনা দিয়ে রেখেছি। এখানে আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে ঘরটি রয়েছে 1,10,000 টাকা, এটি হচ্ছে আমাদের ভ্যাট বেস ভ্যালু, এটি হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্য আমাদের চলে যাবে নোট 13 এবং নোট 30-এ। এখন আমাদের নোট 13-তে আমরা দেখি এই ইনফরমেশনটা কিভাবে যায়। নোট 13-তে আমাদের আমদানির যে তথ্য এখানে আছে তা আমাদের এসেছে সাবফর্ম ক থেকে। সাবফর্ম কতে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখছি আমাদের অব্যাহতিপ্রাপ্ত যে পণ্যটি আমরা ক্রয় করেছি তার তথ্য এখানে চলে এসেছে। যেহেতু এটি অব্যাহতিপ্রাপ্ত পণ্য, এটির ক্ষেত্রে কোনো ভ্যাট বা সম্পূরক শুল্ক নেই, তাহলে এখানে আপনার যে মূল্যটি রয়েছে তার যা এখানে চলে এসেছে। আপনারা এখানে আপনাদের যদি অব্যাহতিপ্রাপ্ত 10টি বা 20টি বা তার সাথে একের অধিক ক্রয় থাকে তাহলে আপনারা পরপর লিখবেন। আপনি এখানে গড় অ্যাড করে নিতে পারেন এবং এখানে আপনি কিভাবে সাম করবেন সেই নমুনা দেওয়া রয়েছে। তাহলে আমাদের অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ক্রয় ছিল 1,10,000 টাকা, কোনো ভ্যাট বা সম্পূরক শুল্ক ছিল না। আমাদের এই 1,10,000 টাকা এখানে ট্রান্সফার হয়ে চলে এসেছে। সেম একইভাবে আমাদের অন্যান্য যে ক্রয়ের তথ্যগুলো রয়েছে সেটি একের পর এক চলে এসেছে। আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো। এখানে আপনার পরবর্তীতে আমাদের জুলাই 1-এ আমরা আবার ঘি আমদানি করেছিলাম, ঘি আমদানির তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে এবং একই সাথে এখানে ঘি যেহেতু এখানে আপনার 15% ভ্যাট ছিল, এটি হচ্ছে আদর্শ হারের আমদানি এবং এই আদর্শ হারের আমদানির ক্ষেত্রে ভ্যাট বেস ভ্যালু হচ্ছে 15,360 টাকা। আপনার বিল অফ এন্ট্রিতে এই একইভাবেই ইনফরমেশানগুলো থাকে। এখন এই ইনফরমেশান চলে যাবে আমাদের নোট 15 এবং নোট 30-এ। আমরা দেখি নোট 15-তে কীভাবে এই ইনফরমেশানটা যায়। নোট 15-তে আমাদের এই ইনফরমেশানটা সাবফর্ম ক থেকে এসেছে। সাবফর্ম কতে আমরা 2টি পণ্য টোটালি আদর্শ হারে আমদানি করেছি, একটি হচ্ছে ঘি এবং একটি হচ্ছে কোকো পাউডার। আপনি উদাহরণে দেখে নিতে পারেন। তাহলে ঘি এবং কোকো পাউডারের যে দুইটি জ্যাটটা রয়েছে সেটা এখানে চলে এসেছে। একইভাবে সম্পূরক শুল্কের জ্যাটটা এখানে চলে এসেছে। একইভাবে মূল্য সংযোজন করে যে জ্যাটটা সেটা এখানে চলে এসেছে। এখন আমাদের এখানে যে জ্যাটটা চলে এসেছে 21,760, 2,560 এবং 3,266, সেটা আমাদের এখানে আপনার আদর্শ হারের যে আমদানি সেই আমদানির তথ্য চলে এসেছে। সেম একইভাবে আমাদের উদাহরণে আপনারা যে সকল তথ্য দেখেছেন সেই তথ্যগুলো আপনার সেখানে তো আপনার নোট দেওয়া রয়েছে কোন তথ্যটা কোথায় যাবে।
আমাদের ইম্পোর্ট হয়েছে 3টি, আর অন্যগুলো আমাদের স্থানীয় ক্রয় ছিল। তো স্থানীয় ক্রয়ের আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটা নোট কততে যাবে। যেমন এই ইনফরমেশনটা যাবে নোট 16তে, এই ইনফরমেশনটা যাবে নোট 14তে, এই ইনফরমেশনটা যাবে নোট 12তে এবং এই ইনফরমেশনটা যাবে নোট 12তে। আপনারা আশা করি এগুলো করে নিতে পারবেন। এখন আমি দেখাচ্ছি যে আমাদের এখানে যে যোগ বিয়োগগুলো হয় সেটা কিভাবে হয়। এখানে আপনার টোটাল আপনার নোট 10 থেকে নোট 22 পর্যন্ত যোগ করলে যেটা হয় সেটা এখানে চলে আসবে। এবং এখানে আপনার শুধুমাত্র নোট 14 থেকে নোট 18 যে যোগটা সেটা এখানে আসবে, অন্য যোগগুলো এখানে আসবে না। কারণ হচ্ছে যে অন্য যে টার্নওভার প্রতিষ্ঠান থেকে যেসব ক্রয় থাকে, অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে যেসব ক্রয় থাকে, এসব ক্রয়ের উপরে রিবিট নেই। যেহেতু রিবিট নেই সেহেতু এখানে আপনার যোগ করলে রিবিট এখানে আপনি টার্নওভার প্রতিষ্ঠান থেকে ক্রয় করার সময় যদি টার্নওভার ট্যাক্স থেকে থাকে সেই ইনফরমেশনটা আপনার এখানে আসবে না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনার নোট 14 থেকে নোট 18-এর যে মূসক থাকে, ব্যাট থাকে, সেই ব্যাটটাই এখানে আসে, অন্য কোনো ব্যাট আসে না। যেহেতু অব্যাহতিপ্রাপ্ত পণ্য এবং শূন্যায়ন বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে কোনো ব্যাট থাকে না, তাই এই গড়গুলো এখানে সাম হয় না। এখন একটি বিষয় হচ্ছে যে কেউ যদি আপনার এখানে একটা বিষয় সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে যে সকল করদাতা শুধুমাত্র অব্যাহতিপ্রাপ্ত সুনির্দিষ্ট কর আদর্শ কর হার ব্যতীত অন্যান্য হারে পণ্য বা সেবা সরবরাহ করেন, তাদের তথ্যটা আপনাকে এখানে লিখতে হবে। তাহলে আপনারা দেখছেন কেউ যদি আদর্শ হারের পণ্য বা সেবা অথবা আপনার অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা অথবা আপনার সুনির্দিষ্ট করভিত্তিক পণ্য বা সেবা সরবরাহ করেন, শুধুমাত্র তারাই রিবিট পাবেন। অন্য যে সকল করদাতা রয়েছে, যেমন যারা 5% ব্যাট দিয়ে পণ্য বিক্রি করে, তাদের যে ক্রয়, তারা ক্রয়ের সময় তাদের ইনফরমেশনটা তারা যদি আমদানিও করে, হ্যাঁ, যেমন আমরা এখানে 15% ব্যাট দিয়ে পণ্য বিক্রি করি, তাই আমাদের আমদানি তথ্যগুলো এখানে এসেছে। কিন্তু আমি যদি 15% ব্যাট দিয়ে পণ্য বিক্রয় না করি, তাহলে আমার আমদানি তথ্য চলে আসবে এখানে, কারণ আমি তখন কোনো রিবিট পাবো না, যেহেতু এখানে যে সামটা রয়েছে সামের মধ্যে এই ঘরগুলো নেই। তাই আমি এই ঘরগুলোতে ইনফরমেশন থাকলে কোনো রিবিট পাবো না। তাই আপনারা যদি 15% ব্যাট দিয়ে পণ্য বিক্রি না করেন এবং অব্যাহতিপ্রাপ্ত পণ্য কিংবা সুনির্দিষ্ট করের পণ্য বিক্রি না করেন, তাহলে আপনাদের যে সকল আমদানি এবং স্থানীয় ক্রয় থাকবে সেই সকল আমদানি এবং স্থানীয় ক্রয়ের তথ্য এখানে লিখবেন। কিন্তু সেটা যদি টার্নওভার প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন কিংবা অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে ক্রয় করেন, তাহলে এখানে আর লেখার দরকার নেই, আপনারা এখানেই লিখে নিতে পারেন।